হ্যালো, হ্যাঁ তোমরা, হ্যালো, জি স্যার শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, তোমরা একটু মিউট করে রাখো, হ্যাঁ, মাঝে সাঝে একটু কথাবার্তা আর কি বলতে হবে, নাইলে তোমরা আসো কিনা বোঝা যায় না তো। ঠিক আছে, তো তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। স্লাইড দেখা যাচ্ছে তো? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, দেলোয়ার সাহেব মনে হয় তার কোর্স শেষ করছে, তো আমি তোমাদেরকে 2টা বা 3টা ক্লাস তোমাদের সঙ্গে থাকবো, সেটি হলো সুগার ক্রপ। হ্যাঁ, সুগার ক্রপের মধ্যে তোমাদের সিলেবাসে আছে সুগার ক্যান এন্ড সুগার বিট। হ্যাঁ, তো আমি তোমাদেরকে একটা লিংক পাঠাচ্ছি তোমাদের ইয়ার জন্য। হ্যাঁ, সেটা এই অপশনটা তো দেখতেছি না আমি চ্যাট বক্সের। হ্যাঁ সরি, তো সুগার ক্যান, আমরা সুগার ক্যান নিয়ে কথা বলবো। সুগার ক্যান আমাদের দেশে সুগার রিকোয়ারমেন্টে ফুলফিল করে হচ্ছে সুগার ক্যান থেকে, তাই না? টোটাল সুগার রিকোয়ারমেন্ট কিছু সিনারিও আর কি, বাংলাদেশের সুগার রিকোয়ারমেন্টের সিনারিও আমি বলতে চাই প্রথম। এগুলো তোমাদের সিলেবাসের বাইরে, তারপর কিছু জানা দরকার যে আমাদের সাধারণত পার কেবিটা সুগার কনজাম্পশন হচ্ছে 12.5 কেজি বা 13 কেজি এরকম বলা হয় এফএও ইয়া অনুযায়ী, রেফারেন্স অনুযায়ী। সেখানে আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে 2.1 মিলিয়ন টন, ডোমেস্টিক প্রোডাকশন হচ্ছে 0.6 মিলিয়ন টন। হ্যাঁ, এর মধ্যে হচ্ছে 0.1 মিলিয়ন টন হচ্ছে সুগার এবং 0.5 মিলিয়ন টন হচ্ছে গুড়, আমরা যেটা গুড় বলি বা জ্যাগারি বলা হয় গুড়কে। হ্যাঁ, তাহলে ডেফিসিট হচ্ছে 1.5 মিলিয়ন টন সুগার, এবং এই ডেফিসিট কি করা হয়, হার্ড আর্ন ফরেন কারেন্সি এর মাধ্যমে তোমার এটাকে ফুলফিল করা হয়। হ্যাঁ, ডোমেস্টিক প্রোডাকশন শুড বি ইনক্রিজড, সাস্টেনেবল সাপ্লাই অফ সুগার হ্যাঁ ইন দ্য কান্ট্রি। এটা হচ্ছে সিনারিও আর কি, প্রেজেন্ট সিনারিও, যে আমাদের যদি আমরা 12.5 কেজি থেকে 13 কেজি আমরা কনজিউম করি, তাহলে দেখা যাচ্ছে 2.1 মিলিয়ন টন লাগে, কিন্তু আমাদের ডেফিসিট হচ্ছে 1.5 মিলিয়ন টন। ঠিক আছে, এখন আমাদের যে সুগার, এই সুগার ওয়ার্ল্ডের সুগার যে সিনারিও, যেটি আমরা টোটাল ওয়ার্ল্ডের যে সুগার, তার 60% কভার করা হচ্ছে সুগার ক্যান। হ্যাঁ, আর বাকি 30% কভার করে হচ্ছে সুগার বিট এবং অন্যান্য 10% ডেট পাম, পালমিনা পাম, গোলপাতা, এগুলো আমরা 10%। এবং সাধারণত মনে করা হয় যে 30% কভার করে হচ্ছে সুগার বিট দ্বারা। সুগার বিট হচ্ছে একটা টেম্পারেট ক্রপ, কিন্তু এটা সাবট্রপিক্যাল রিজিয়নে এখন চাষ করা হচ্ছে। আমাদের দেশেও ট্রায়াল বেসিসে কিছু কাজ হচ্ছে। হ্যাঁ, আমাদের এখানেও কিছু কাজ হয়, আমি নিজেও কিছু কাজ করি সুগার ক্যানের, সুগার বিটের। তো সুগার ক্যান আসলে কভার করে মোটামুটি 60 to 70% বলা যেতে পারে। হ্যাঁ, এখন আমরা যে পার্টগুলা সোর্সেস অফ সুগার, সুগার ক্যানের আমরা কি হারভেস্ট করি, স্টেম। হ্যাঁ, আর সুগার বিটের রুট, রুট থেকে আমরা, এটি হচ্ছে ডান পাশের ছবিতে দেখা যাচ্ছে যেটা, সেটা হচ্ছে সুগার বিট। হ্যাঁ, আর তাল গাছের আমরা কি করি, ইনফ্লোরেসেন্সের মাথা কেটে দেই এবং কেটে দিয়ে আমরা জুসটাকে সংগ্রহ করি। আর খেজুর গাছের দেখা যাচ্ছে যে ওই মাথার মধ্যে দেখো কলসি ঝুলানো আছে,
এভাবে ট্যাপিং করে জুস কালেকশন করা হয়। আবার গোল পাতা থেকেও কিন্তু ভালো গুড় তৈরি করা হয় এবং অ্যালকোহল তৈরি হয় এটা দিয়ে। গোল পাতা আমাদের খুলনার এদিকে যাদের বাড়ি আছে, সুন্দরবন, খুলনা কিংবা সাতক্ষীরা এই রিজিয়নটাতে, সুন্দরবনের কাছাকাছি, তারা দেখবে যে এরকম ইনফ্লোরেসেন্সের মাথা কেটে কোন একটা কন্টেইনার ঝুলায় রাখা হয় জুস কালেকশনের জন্য। হ্যাঁ, এখন সুগার ক্যান, স্যার সুগার বিটের ক্ষেত্রে কি হারভেস্ট করি? রুট থেকে আমরা সুগার এক্সট্রাকশন করা হয়। তো এটা একটা রুট ক্রপ। হ্যাঁ, আমি যখন বিট পড়াবো তখন কথা বলবো। এটা একটা বাইএনিয়াল ক্রপ, সাধারণত অ্যানুয়াল হিসেবে হারভেস্ট করা হয়। এনিওয়ে, ওকে স্যার। এখন আমরা যদি সুগার ক্যানের দিকে তাকাই, তাহলে এটা একটা লং ডিউরেশন ক্রপ, 12 থেকে 14 মাস লাগে। একটা প্রেজেন্ট একটা সুগার ক্যান সম্পর্কে একটা সামারাইজ একটা এখানে টপিক, যেটা হলো যেটা একটা লং ডিউরেশন C4 প্ল্যান্ট এবং এটা 12 থেকে 14% সুগার কন্টেন্ট করে। হাইলি এক্সস্টিভ ক্রপ, ইট ডিপ্লিটস সয়েল ফার্টিলিটি। এটা খুব বেশি পরিমাণে নিউট্রিয়েন্ট ছাক করে, সয়েল থেকে নিউট্রিয়েন্ট গ্রহণ করে। ঠিক আছে। ইউজেস অফ সুগার ক্যান, এগুলো কিন্তু কিছু কমন আর কি জিনিসগুলা। আমরা সুগার অ্যান্ড গুড় ফর হিউম্যান কনজাম্পশন। ব্যাগাসি, তোমরা নাম শুনছো কিনা ব্যাগাসি? তোমরা সুগার মিলের পাশ দিয়ে যদি কখনো যাও, দেখবা যে বিশাল স্তূপ করা আছে, সাদা সাদা দেখা যাচ্ছে। ওই সোবরা যেটাকে আমরা বলি, এটাকে বলা হয় ব্যাগাসি। এটা পেপার মিলে কোজেনারেশন অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি জেনারেশনে ইউজ হয়। অনেক সময় এটা সাবস্ট্রেট হিসেবে কাজ করে তোমার মোলাসেস, মাশরুম প্রোডাকশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্যাকেটের মধ্যে ঢুকে মাশরুমের সিড দেওয়া হয়। তারপর মোলাসেস থেকে স্পিরিট অ্যালকোহল, স্মার্ট অর্গানিক ম্যাটার, অর্গানিক ফার্টিলাইজার হিসেবে ইউজ হয়। স্মার্ট দেখবা যে বাই প্রোডাক্ট কিছু সুগার মিলের আসে। হ্যাঁ, ট্রাশ বলতে সুগার ক্যানের যে কি বলে পাতাগুলো, এগুলো সয়েল মালস বা ফুয়েল হিসেবে ব্যবহৃত হয়। টপ অ্যান্ড গ্রিন লিভস এনিম্যাল ফিড হিসেবে ইউজ হয়। হ্যাঁ, স্টাবল বলতে যেটা আমরা জমিতে রেখে আসি আর কি, নিচের পার্টটা, অবশিষ্টাংশ, এগুলো ফুয়েল হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ এভরি পার্ট অফ সুগার ক্যান এটা ভ্যালুয়েবল। ঠিক আছে। প্রেসমার্ট কি স্যার? প্রেসমার্ট হচ্ছে তোমার সুগার মিল থেকে তখন দেখবা যে বাই প্রোডাক্ট যখন বের হয়ে যায়, তখন দেখবা যে কিছু ওই যে আমরা গোবর যেমন স্তূপ করে রাখলে যেমন হয় না, এরকম কিছু ইয়ে থাকে আর কি, বাই প্রোডাক্ট। এটা সুগার মিলের, এটা ফার্টিলাইজার হিসেবে ইউজ হয়। এখন হোয়াই লো ইল্ড ইন বাংলাদেশ, বাংলাদেশে কেন লো ইল্ড, এগুলো কিছু কমন কথাবার্তা আর কি। ভ্যারাইটাল মানে পটেনশিয়াল ইল্ড হচ্ছে দেখা যাচ্ছে যে 83 to 151 টন পার হেক্টর। ভ্যারাইটি একটা কারণ, অ্যাগ্রোনমিক ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস বিএসআরআই যে ডেভেলপ করছে যে ভ্যারাইটি গুলা, এগুলোর দেখা যায় যে টেকনোলজি গুলো এখনো ফার্মার্স লেভেলে যাচ্ছে না। ল্যাক অফ ফার্মার্স মোটিভেশন, অ্যাডাপ্টেশন, এগুলো কিছু কমন কথাবার্তা আর কি। সুগার ক্যান কাল্টিভেশন প্রবলেম এন্ড প্রসপেক্ট। হ্যাঁ, প্রবলেম কি আর প্রসপেক্ট কি এখানে? এটা একটা লং ডিউরেশন ক্রপ। হ্যাঁ, লো প্রাইস, পুয়ার ম্যানেজমেন্ট, লো ইল্ড, লেস প্রফিটেবল। কি জন্য? এটা দেখা যায় 12 থেকে 14 মাস লাগে হারভেস্ট করতে। এখন এটাকে প্রফিটেবল করার জন্য সুগার ক্যান আর রিপ্লেসড বাই হাই ভ্যালু শর্ট ডিউরেশন ক্রপ দ্বারা রিপ্লেসড হচ্ছে। এটা একটা সমস্যা এখন, যে মেইজ, পটেটো, টমেটো, অনিয়ন, ক্যারট, সাধারণত সুগার ক্রপের যে সুগার ক্যান কাল্টিভেট করা হয় যে ফিল্ড গুলোতে, এগুলো কিন্তু দখল করে নিচ্ছে। হ্যাঁ, পুশিং টু মার্জিনাল ল্যান্ড, হ্যাঁ, সয়েল ফার্টিলিটি ডিপ্লিশন, ইন্টারক্রপিং। এখন একটা স্কোপ আছে, ইন্টারক্রপিং ইমপ্রুভস ল্যান্ড ইউটিলাইজেশন এন্ড ফার্ম প্রোডাক্টিভিটি। ইন্টারক্রপিং কে তোমার এই ইন্ট্রোডিউস করার মাধ্যমে এটা সাস্টেনেবল করা যেতে পারবে, করার চেষ্টা করা হচ্ছে আর কি সুগার ক্যান কাল্টিভেশনকে। ঠিক আছে। তাহলে কি হচ্ছে? লং ডিউরেশন, এটা হচ্ছে লেস প্রফিটেবল, এরিয়া রিপ্লেস হচ্ছে, ফার্টিলিটি ডিপ্লিটিভ ক্রপ এটা। হ্যাঁ, এখন আমরা আসি মেইন টপিকসে, সুগার ক্যানের অরিজিন কোথায়। হ্যাঁ, এগুলো জাস্ট কিছু জানার জন্য যে অরিজিনেটেড ইন ইন্ডিয়া, কিন্তু আমাদের দেশে কোথায় কোথায় চাষ হয় এটি জানা দরকার। সুগার ক্যান বেল্ট আছে আমাদের, আমরা যেটা বলি যে আসলে এই ঈশ্বরদী, মার্জিনাল ল্যান্ড, কুষ্টিয়া, রাজশাহী,
হ্যাঁ, এই বেলটাতে বেশি হয়। তাছাড়া কিছু কিছু জায়গায়, যেমন এখন কিন্তু চিটাগাং হিল ট্র্যাক্সে ব্যাপকভাবে চাষ হচ্ছে, সেটা হচ্ছে চুইং ভ্যারাইটি, যেগুলো চিবিয়ে খাওয়া আখ। হ্যাঁ, আচ্ছা, আমি তোমাদেরকে একটা লিংক দিতে যাচ্ছি, কিন্তু এটি অপশনটা পাচ্ছি না। একটা চ্যাটিং আছে না, চ্যাট বক্সের টাইপ মেসেজ শেয়ারে মানে লিংকটা কপি করলে হবে স্যার। হ্যাঁ, চ্যাট বক্সে গিয়ে দেখেন স্যার, ওইখানে টাইপ না না ঠিক আছে, কিন্তু আমি ওই চ্যাটিং এর ইয়েটাই পাচ্ছি না। কেউ একটু ইয়ে করো তো আমাকে, দেখো তো ওখান থেকে করা যায়। শেয়ারিংটা আপাতত একটু অফ করেন, তাহলে স্যার নিচের দিকে অপশন পাওয়া যাবে। শেয়ার ইটটা অফ করলে স্যার উপরের দিকে শেয়ার অপশন আছে না, শেয়ার অপশনের পাশে চ্যাট অপশন আছে। মাউস কার্সারটা উপরের দিকে নিয়ে গেলে স্যার আপনি শেয়ার মানে চ্যাটের অপশন পাবেন। কোথায় একটু বলুন। মাউস কার্সারটা স্যার উপরের দিকে, ল্যাপটপের উপরে, স্ক্রিনের উপরের দিকে নিয়ে যাবেন। এই যে এটা বলতেছো, মানে ইয়েটা মাউসের কার্সারটা স্যার টিপটা, এটা কি আগে কি শেয়ারটা আগে ইয়ে করে দেবো, তাই তো? স্যার না করলেও হবে। শেয়ার করা দরকার নেই, অফ করা দরকার নেই স্যার। হ্যাঁ, এমনিতে কার্সারটা উপরে নিয়ে যান, তাহলে অপশনগুলো আসবে, ওখানে চ্যাট অপশন আছে। না আমি তো ক্লাস নিচ্ছি অন্য জায়গায়, কিন্তু এখানে হঠাৎ করে দেখতেছি চ্যাট অপশনটা নাই। তোমার আছে মিউট, তারপরে স্টার্ট ভিডিও, সিকিউরিটি, পার্টিসিপেন্টস, এখানে আছে প্লটস, নিউ শেয়ার, পজ, অ্যানোটেশন। হ্যাঁ, তোমরা একটু একজন একটু ইয়ে চ্যাটিং ইয়ে করো দেখি আমার সঙ্গে, আসে কিনা, এটা শো করে কিনা। আচ্ছা, আমি এক কাজ করতেছি, তোমাদেরকে ওখান থেকে করা যায় কিনা। স্যার অল্টার আর এইচ বাটনে একসাথে চাপ দিলে আসার কথা। অল্ট এইচ, সরি একটু জোরে বলো তো। স্যার অল্ট আর এইচ, অল্ট এইচ। অল্ট এইচ? জি স্যার। না, আসতেছে না। আমি দাঁড়াও, তোমাদের পার্টিসিপেন্টদেরকে একজনকে আমি পাঠিয়ে দিচ্ছি। এটা তানভীর আহমেদ নিলয়। জি স্যার। হ্যাঁ, তোমাকে আমি লিংকটা পাঠাচ্ছি, তুমি দেখো তো অন্যদেরকে ইয়ে করতে পারো কিনা এটা। জি স্যার, পাইছি স্যার। পাইছো? জি স্যার। জি স্যার, পাঠিয়ে দিয়েছি স্যার। পাঠিয়ে দিছো, কিন্তু ওটা আবার আমি পরে পাবো কিভাবে? এটাই তো, এটা কি এখানে ইয়ে হবে কিনা? স্যার আপনি তো স্যার লিংক থেকে দেখতে পারবেন। আচ্ছা, যাই হোক, আমরা আগে ক্লাসে আগাই। ওটা সবাইকে একটু বলে দাও, আমার এখানে শো করতেছে না ওই জিনিসটা, আমি বুঝতেছি। হ্যাঁ, যে সবাই যেন ওটা ফিল আপ করে আর কি। জি স্যার। এখন ক্লাইমেটিক রিকোয়ারমেন্ট অফ সুগার ক্যান, ক্লাইমেটিক, এটা এখন সুগার ক্যানের জন্য কি লাগে? হট এবং হিউমিড ওয়েদার লাগবে। হ্যাঁ, এবার আমরা এই জন্য দেখি যে ওই রাজশাহী, ঈশ্বরদী, পাবনা, এই বেলটাতে কিন্তু ভালো হয়। হ্যাঁ, প্রপার জার্মিনেশনের জন্য 18 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার প্রয়োজন, এবং গ্রোথের জন্য 25 to 30 ডিগ্রি টেম্পারেচার। ম্যাচুরিটির জন্য 18 থেকে 22 ডিগ্রি টেম্পারেচার লাগে। হ্যাঁ, if prevails low temperature, maturity will be delayed, and high temperature, high humidity is favorable. Sugarcane can be grown with the range of annual rainfall 125 to 200 centimeter. এটা মোট কথা হলো যে তোমার 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে তোমার গ্রোথটা ভালো হবে, অপটিমাম। হ্যাঁ, এবং ম্যাচুরিটির সময় টেম্পারেচার একটু কম লাগে, এটা মনে রাখতে হবে। আবার এটার জন্য 125 থেকে 200 সেন্টিমিটার রেইনফল প্রয়োজন হয়। Soil sugarcane can be grown any type of soil except sandy soil. Sandy loam to clay loam soil is suitable, but well-drained loamy soil is the best. Optimum pH হচ্ছে 6 to 8. Optimum pH 6 to
8 ঠিক করতে পারবে কে ওটা? এখন এইটা দেখে ওরিড হওয়ার কিছু নাই, এখানে সব ভ্যারাইটি গুলো আছে। বাংলাদেশ সুগার বিএসআরআই কি বোঝায়? বিএসআরআই বাংলাদেশ আগে ছিল সুগার রিসার্চ ইনস্টিটিউট, এখন হচ্ছে সুগার ক্রপ রিসার্চ ইনস্টিটিউট। সুগার ক্রপ রিসার্চ ইনস্টিটিউট। সুগার এটা বলতে হবে সুগার ক্রপ। হ্যাঁ, তো এখানে কিছু ভ্যারাইটি আছে, আর্লি ম্যাচুরিং ভ্যারাইটি দেখা যাচ্ছে, একই ভ্যারাইটি দুই জায়গায় আছে, আমি এইভাবেই পাইছি আসলে, আর্লি টু মিডিয়াম ম্যাচুরিং ভ্যারাইটি। তো এদের এটা মনে রাখবা যে এরা 46 ভ্যারাইটি ডেভেলপ করছে, তার মধ্যে কিছু আছে লেট, একটা আছে লেট ম্যাচুরিং ভ্যারাইটি হিসেবে, আর মিডিয়াম, ম্যাক্সিমামই মিডিয়াম। হ্যাঁ, আর লেটেস্ট ভ্যারাইটি গুলা আর্লি টু মিডিয়াম। আর ভ্যারাইটি ফর স্ট্রেস, স্ট্রেসের জন্য কিছু ভ্যারাইটি আছে, ড্রাউট, ওয়াটার লগিং, ফ্লাড এন্ড স্যালাইনিটি স্ট্রেস, এগুলো কিছু নাম দেওয়া আছে। তার মধ্যে যে লেটেস্ট যে ভ্যারাইটিটা তোমার বিএসআরআই 46, এটি তোমার ওয়াটার লগিং ভ্যারাইটি, টলারেন্ট ভ্যারাইটি। ঠিক আছে? জি স্যার। তোমরা এখন এইটা এখানে একটু ইয়ে করে খেয়াল করো ভালো করে, যে ভ্যারাইটি সুইটেবল ফর গুড় মেকিং। কোন কোন ভ্যারাইটি আছে গুড়ের জন্য স্পেশাল। হ্যাঁ, এগুলো ভ্যারাইটি কিন্তু দেখা যায় সব ভ্যারাইটি দিয়ে ভালো গুড় হয় না। যেমন আইএসডি 16, আইএসডি বলতে ওর আগে ঈশ্বর দিকে আইএসডি লিখতো আর কি, এখন লেখে বিএসআরআই পুরোটাই লেখে আর কি। হ্যাঁ, তারপরে আইএসডি 40 এবং আইএসডি 24, এগুলো হচ্ছে গুড় মেকিং ভ্যারাইটি। আর রেটুনের জন্য, রেটুন একটা কথা আছে, রেটুন তোমরা মনে হয় অনেকে জানো। রেটুন হচ্ছে যে একটা মেইন ক্রপ হারভেস্ট করার পরে পরে যে টিলারিং হবে বা কুশি হবে, ওখান থেকে যখন আমরা ক্রপ হারভেস্ট করব ওইটাকে বলা হয় রেটুন ক্রপ। আর এইটি একটা ইম্পর্টেন্ট, শেষের দিকে তোমরা খেয়াল করো, তোমরা মনে হয় দেখতে পাচ্ছ কিনা, দেখা যায় কিনা, যে ভ্যারাইটিস চুইং পারপাসেস। জি স্যার, দেখা যায়। বিএসআরআই 41 অমৃতা এটার নাম, আর বিএসআরআই 42 এটাকে বলা হয় রং বিলাস। হ্যাঁ, এগুলো পপুলার চুইং ভ্যারাইটি। আর লোকাল ভ্যারাইটির মধ্যে মিশ্রিমালা, গ্যান্ডারি, হ্যাঁ, এগুলো হচ্ছে লোকাল ভ্যারাইটি, এগুলো হচ্ছে চুইং টাইপ ভ্যারাইটি। এবং এখন তোমার পার্বত্য অঞ্চলে বিশেষ করে খাগড়াছড়ি, বান্দরবন এবং রাঙ্গামাটি এইদিকে তোমরা তো ট্যুরে যাও মাঝে মাঝে, খেয়াল করবা যে মার্কেটে কিন্তু ব্যাপকভাবে তোমার ছড়ায় গেছে তোমার রং বিলাস যেটা। স্যার রেটন ক্রপ আরেকবার একটু বুঝিয়ে দিন। হ্যাঁ সরি, রেটন ক্রপ। রেটুন আমি পরে আবার আসবো, আমার রেটুনে অপশন আছে। রেটুন হচ্ছে মেইন ক্রপ থেকে, ক্রপটাকে হারভেস্ট করার পরে সেকেন্ড টাইম যখন ওখান থেকে ক্রপ হবে তখন থেকে বলা হয় রেটুন ক্রপ। হ্যাঁ, মুড়ি চাষ, মুড়ি আখ, এখানে বলা আখের ক্ষেত্রে মুড়ি আখ। আর অন্যান্য ক্রপের রাইসের ক্ষেত্রে অনেক সময় দুই একটা ভ্যারাইটি আছে যেগুলো হয়তো করে, কিন্তু এগুলো রিল কম হয়, কিন্তু অন্যান্য সুবিধা দিয়ে আছে, সেটা আমি পরে বলতেছি। এখন ল্যান্ড প্রিপারেশন, আসলে জমিটা যেটা নিউট্রিয়েন্ট এক্সস্টিভ ক্রপ এবং এটাকে ডিপ প্লাউইং করা হয়। এখানে মনে রাখো যে ল্যান্ড প্রিপারেশনের জন্য ডিপ প্লাউইং করা হয়। ঠিক আছে? এই যে টাইম অফ প্ল্যান্টিং, এগুলো ইম্পর্টেন্ট তোমাদের জন্য। টাইম অফ প্ল্যান্টিং, আর্লি ভ্যারাইটি এটা আগস্ট টু অক্টোবরের মধ্যে প্ল্যান্টিং করা হয়, লেট ভ্যারাইটি গুলা নভেম্বর টু মিড ডিসেম্বর। হ্যাঁ, তবে কোনো কোনো ক্ষেত্রে এটা মার্চ পর্যন্ত কিন্তু আমরা প্ল্যান্টিং করতে পারি ইন কেস অফ প্ল্যান্টিং মেথড। হ্যাঁ, এখন মেথড অফ প্ল্যান্টিং একটা কথা আছে, দেখো মেথড অফ প্ল্যান্টিং একটা হচ্ছে ফ্ল্যাট মেথড, ফারো মেথড, ট্রান্স মেথড এন্ড এসটিপি মেথড। এসটিপি হচ্ছে স্পেসড ট্রান্সপ্লান্টিং মেথড। এটা হচ্ছে কি তোমার এই পলি ব্যাগের মধ্যে যেমন আমরা নার্সারিতে চারা তৈরি করি ওইভাবে চারা তৈরি করা হয়, আমি পরে ছবি দেখাবো। ফ্ল্যাট মেথড হচ্ছে 5 থেকে 6 সেন্টিমিটার শ্যালো প্লাউ বাই কান্ট্রি প্লাউ দ্বারা চাষ করে এটাকে করা হয়, লাগানো হয়। আর ফারো মেথড হচ্ছে নালা স্পিড দিয়ে কোদাল দিয়ে নালা তৈরি করা হয় 15 সেন্টিমিটার। ট্রান্স মেথড এটাকেও বলা হয় নালা, তবে এটাই হচ্ছে ডিপ হচ্ছে 30 থেকে 35 সেন্টিমিটার। আমি পরে আসতেছি। এখন ট্রান্স মেথড এবং এসটিপি মেথড, এই দুটো মেথড আমি ডিটেলস বলবো, প্লাস হচ্ছে সুবিধা অসুবিধা সহ। হ্যাঁ, তাহলে কি কি মেথড আছে? ফ্ল্যাট মেথড, ফারো মেথড, ট্রান্স মেথড এন্ড এসটিপি মেথড। তোমার চারটা আমার চারটা, বুঝছো? এই সাইডে কথা বলে না, 4টা 8টা এগুলো বলার দরকার নেই এখন, পরে। হ্যাঁ সরি,
ট্রান্স মেথড অফ সুগারকেন প্লান্টিং। তোমরা একটু খেয়াল করো, সবগুলো তোমার দেখার দরকার নাই, আমি সুন্দর করে বলতেছি তোমাদের। ট্রান্স আমি প্রথমে কি বললাম, ট্রান্স হলো একটা নালা, তাই না? এটা ক্যানেল তৈরি করা হয়। তোমাদের কিন্তু আসলে প্র্যাকটিক্যালি এগুলো করানো হবে, কোদাল দিয়ে তোমার নিজেরা ট্রান্স তৈরি করবা। এই ট্রান্সটি কতটুকু দূরে দূরে করা হয়? সাধারণত 1 মিটার থেকে 1.5 মিটার দূরে, 1 মিটার থেকে 1.2 মিটার দূরে দূরে করা হয়। এবং এই ট্রান্সটির ডিপ হবে 30 থেকে 35 সেন্টিমিটার। হ্যাঁ, এবং এই ট্রান্সের আপার পোর্শন এবং লোয়ার পোর্শন, বেসটি হবে 25 থেকে 30 সেন্টিমিটার এবং ওপেনিংটা হবে 30 থেকে 35 সেন্টিমিটার। এবং বেজে 5 থেকে 7 সেন্টিমিটার সয়েলকে ঝুরঝুরে করা হয়, যেটার মধ্যে তোমার সুগারকেন সেটকে প্লেসমেন্ট করা হয়। কি জন্য করা হয় ঝুরঝুরা? যে বারটা স্প্রাউটিং হওয়ার পরে শিকড়টা যাতে সহজেই মাটির ভিতর পেনিট্রেট করতে পারে। একটু বোঝার চেষ্টা করো যে দুইটা নালা, আমি পরে ছবি দেখাবো, পরের পেজে ছবি আছে। হ্যাঁ, এই যে এখানে দেখো, তোমরা খেয়াল করো, এই যে দুটা গাছ দেখা যাচ্ছে, মাঝের গুলা হলো ইন্টারক্রপিং। হ্যাঁ, আলুর মতো যেটা দেখা যাচ্ছে। আর জাস্ট এটা শো করা হয়েছে একটা ট্রান্সের মাঝামাঝি থেকে অন্য ট্রান্সের মাঝামাঝি নালা আর কি, যেটা বলে দূরত্ব হচ্ছে 100 সেন্টিমিটার বা 1 মিটার। অথবা কোনো কোনো ক্ষেত্রে এটা হলো, নিচেরটা হলো সিঙ্গেল রো সিস্টেম, উপরেরটা সিঙ্গেল রো সিস্টেম, পরেরটা হচ্ছে পেয়ার্ড রো সিস্টেম। হ্যাঁ, তাহলে এখন এই যে নালাটা আছে, নালাটার একটা নালার কেন্দ্রবিন্দু থেকে অন্য নালার কেন্দ্রবিন্দু দূরত্ব হচ্ছে 1 মিটার অথবা 1.2 মিটার। নালাগুলা 30 থেকে 35 সেন্টিমিটার পর্যন্ত ডিপ হবে এবং প্রত্যেক নালার মুখের দিকে হবে 30 থেকে 35 সেন্টিমিটার এবং নিচের দিকে 25 থেকে 30 সেন্টিমিটার। এবং বেসটার ভিতরে মাটিটাকে 5 থেকে 7 সেন্টিমিটার ঝুরঝুরে করে ওর মধ্যেই এগুলো বসানো হবে, সেট গুলাকে প্লেসমেন্ট করতে হবে। এখন মেথড অফ সেট প্লেসমেন্ট, অর্থাৎ আমরা জমিতে যে সুগারকেন লাগাবো, আমরা কি লাগাই? সেট লাগাই। সেট মানে স্টেমটা কেটে লাগাই। এই তো এন্ড টু এন্ড মেথড। সিঙ্গেল রো মেথড, একটা হলো নালার মধ্যে সিঙ্গেল রো, একটা করে রো লাগানো হয়, অথবা পেয়ার্ড রো মেথড আছে। হ্যাঁ, 1.5 মেথড আছে। তাহলে সিঙ্গেল রো মেথড কি? এন্ড টু এন্ড মেথড, অর্থাৎ একটা সেটের মাথায় মাথায় আরেকটা করে সেট দিয়ে দেওয়া হয়, অর্থাৎ নালার মধ্যে থেকে লম্বা লম্বি প্লেস করা হয় সেট। ঠিক আছে, এন্ড টু এন্ড মেথড উইদাউট গ্যাপ, মানে কোনো গ্যাপ থাকবে না, একটা মাথার সাথে আরেকটা মাথা লাগায় দেওয়া হয়। আর এন্ড টু এন্ড মেথড উইথ গ্যাপ, 15 সেন্টিমিটার গ্যাপে লাগানো হয়। অ্যাডভান্টেজ হলো লোয়ার অ্যামাউন্ট অফ সেটস আর নিডেড, একটা করে যেহেতু দিচ্ছ সেট লাগবে কম। হেলদি প্ল্যান্টস obtain yield becomes higher in germination percentage is satisfactory. If that is germination যদি ভালো হয় তাহলে yield তোমার ভালো হবে। Enough distance is maintained between the seedlings in case of lower germination percentage. যদি lower germination হয় তো সেক্ষেত্রে তোমার yield কমে যেতে পারে। Lower germination percent yield drastically reduced, অর্থাৎ এটা ডিপেন্ড করবে জার্মিনেশনের উপর। ঠিক আছে, মেথড অফ সেট প্লেসমেন্ট, একটা হলো সিঙ্গেল রো মেথড। এখন ডাবল রো মেথড। ডাবল রো মেথড মানে এই ট্রান্সের নালার মধ্যে দুইটা করে তোমার রোতে সমস্যা স্যার বুঝি নাই সেট গুলো দেওয়া হয়। স্যার এই যে এন্ড টু এন্ড মেথড উইদাউট গ্যাপ আর উইথ গ্যাপটা, এন্ড টু এন্ড মেথড হচ্ছে সাপোজ তুমি ড্রেনের মধ্যে সেট গুলো করে রাখতেছো। সেট বলতে কি? সুগারকেনের স্টেম, দুইটা চোখ বিশিষ্ট অথবা 3টা চোখ বিশিষ্ট, দুইটা নোট বিশিষ্ট বা 3টা নোট বিশিষ্ট, একটার মাথার সঙ্গে আরেকটার মাথা লাগায়া, সেটা হচ্ছে উইদাউট গ্যাপ। বুঝতে পারছো? আর একটার থেকে আরেকটা দূরে দূরে যখন একটু ফেলানো হয় 15 সেন্টিমিটার গ্যাপ দিয়ে, তখন থেকে বলা হয় উইথ গ্যাপ। বোঝা গেছে কিনা? নালার মধ্যে সেট গুলোকে লম্বা লম্বি ফেলানো হয়। এখন একটার সঙ্গে আর একটার মাথা যখন লাগাই দেওয়া হয় তখন উইদাউট গ্যাপ, এবং যখন 15 সেন্টিমিটার গ্যাপ দেওয়া হয় তখন তাকে উইথ গ্যাপ বলে। এটা হলো সিঙ্গেল মেথড, একটা করে ফেলানো হয়। আর ডাবল করলে ফেললে ডাবল রো মেথড।
স্যার সেটগুলো কি হরিজন্টালি ফেলানো হয়? হরিজন্টালি, হ্যাঁ অবশ্যই হরিজন্টালি। ওটা ভার্টিক্যালি ফেলানোর তো সুযোগ নেই, তুমি কি খাড়া করে তো সেট ওখানে ফেলতে পারবে না। ওটাকে বলাই হচ্ছে যে এন্ড টু এন্ড মেথড। খাড়া করে এন্ড টু এন্ড কেমনে দিবে, ভার্টিক্যালি তো করার সুযোগ নেই, ঠিক আছে। জাস্ট তোমার সয়েলের মধ্যে ফেলায় দেওয়া হয়, ড্রেনের মধ্যে আর কি, বা নালার মধ্যে, ঠিক আছে। এখন যখন একটার সাথে একটা লাগায় দেওয়া হবে তখন হচ্ছে উইদাউট গ্যাপ, যখন মাঝে গ্যাপ দেওয়া হবে তখন হচ্ছে উইথ গ্যাপ। পরে কি আর্দিং আপ করা লাগে না স্যার? পরে তো ঢেকে দেওয়া হবে, আর্দিং আপ তো পরে, আমি পরে আসবো ওগুলো। আর্দিং আপ তোমার গাছ না হলে আর্দিং আপ দিয়ে কভার করে দেওয়া হবে না? হ্যাঁ সরি, মানে মাটিতে প্লেস করার পরে তো মাটি দিয়ে আবার মাটি কভার প্লেস করার পরে মাটিটা ঝুরঝুরা করে ওর উপর দিয়ে ঢেকে দেওয়া হয়, হ্যাঁ। জি স্যার। এবং ময়েশ্চার স্ট্রেস হলে তখন ইরিগেশন দেওয়া হয়, এবং জার্মিনেট করতে দেখা যায় অনেক সময় লাগে, 15-20 দিন, 1 মাস অনেক সময় ওই উপরে বেরোয় আসতে সময় লাগে, তখন ওই যে ইন্টারক্রপ করা হয় আর কি। আচ্ছা আপাতত আমরা প্রসিড করি। ডাবল রো মেথড। ডাবল রো মেথড হচ্ছে তোমার ওই সিঙ্গেল রোই জাস্ট দুটো করে দেওয়া হয় আর কি, ডাবল রো। ডিজায়ার্ড নাম্বার অফ প্লান্টস ক্যান বি অবটেইন, নাম্বার অফ সেটস রিকোয়ার্ড ইজ হাই, কস্ট ইজ হাই। সেট বেশি লাগবে, কস্ট হাই হবে। 1.5 মেথড, এইটা একটা মেথড দেখো। 1.5 মেথড বা হাফ ওভারল্যাপিং মেথড অথবা দেড়া মেথড বলে, বাংলায় যদি আমরা বলি দেড়া মেথড। অর্থাৎ একটা সেট তুমি ফেললা, মাঝে গ্যাপ দিয়ে আর একটা সেট ফেললা, এবং দুটো সেটের মাঝামাঝি একটা সেট ফেললা, যেটা দুটো সেটের অর্ধেক অর্ধেক কভার করলো। বুঝতে পারছো? বোঝা যাচ্ছে না মনে হয়। আমরা প্রথম কি বললাম যে এন্ড টু এন্ড সিঙ্গেল রো মেথড, এন্ড টু এন্ড মেথড মানে একটার সাথে আরেকটা লাগায় দিয়ে তোমার ড্রেনের মধ্যে ফেলাই গেলাম, ঠিক আছে। কিন্তু একটার থেকে আরেকটা ফেললাম, ফেলার পরে দুটার মাঝখানে করে আরেকটা করে দিয়ে গেলাম, এটাকে বলে দেড়া মেথড। আর প্যারালাল মেথড বা ডাবল রো মেথড বলতে দুটো প্যারালাল চলে গেল, ঠিক আছে। অর্থাৎ ডাবল রো মেথডের চাইতে 1.5 মেথড বা দেড়া মেথডে সিট কম লাগবে কিছুটা, ঠিক আছে। জি স্যার। এখন আসো জিগজ্যাগ মেথড। জিগজ্যাগ মেথড তোমার একটা হয়তো ডান পাশে দিলা, একটা বামে দিলা, মানে জিগজ্যাগ আর কি, আমরা জিগজ্যাগ যেটা বলি, মানে এরোর মতো করে দেওয়া আর কি। আমরা যেটা মইয়ের যে যদি আমরা চিন্তা করি, মানে এরো সিস্টেম আর কি। একটা তোমার মনে করো আমরা যে কি বলে গ্রেটার দেন ইউজ করি না, সিম্বল একটা চিন্তা করো, গ্রেটার দেন বা লেস দেন, হ্যাঁ সিম্বল যেটা, ওই রকম একটা সিম্বলিক করলা এবং তার মাথায় আর একটা দিলা, এইভাবে চলে গেল আর কি। মনে করো অনেকগুলো ওই যে গ্রেটার দেন সিম্বল এক জায়গায় করলে যেমন হবে এরকম হয়, এটাকে বলা হয় জিগজ্যাগ মেথড। বোঝা গেছে কিনা? জি স্যার, মানে ডানে বামে, ডানে বামে। হ্যাঁ ডানে বামে। অর্থাৎ আমরা যদি বলি যে গ্রেটার দেন একটা সিম্বল ইউজ করি না আমরা, যে গ্রেটার দেন বা লেস দেন এর একটা সিম্বল আমরা ইউজ করি, ওই সিম্বলটার কথা চিন্তা করো, যে ওইরকম অনেক সিম্বল একসঙ্গে জোড়া দিলে যেমন হবে ওই রকম আর কি জিগজ্যাগ মেথড। হ্যাঁ ওইটা ড্রেনের মধ্যে ফেলায় দেওয়া হয়ে গেছে বা ট্রান্সে ফেলায় দেওয়া হচ্ছে। And desired number of population can be obtained, termite infestation can be prevented. এটি কথাটা ঠিক না আসলে। প্রিভেন্টেড বলতে যে সমস্ত ফিল্ডে টার্মাইট বেশি আক্রমণ করে, মানে উই পোকা, সাধারণত এরকম জিগজ্যাগ মেথড ইউজ করা হয়। কারণ হচ্ছে কি একটা পার্ট খেয়ে ফেললেও অন্য পোরশন কভার করে আর কি সিডটাকে। তারপর সিড রেট হায়ার। এখন এই জিনিসগুলো একটু খেয়াল করো তোমরা। অ্যাডভান্টেজ ট্রান্স মেথডের অ্যাডভান্টেজ কি, ট্রান্স মেথডের সুবিধা কি, এসটিপি মেথডের সুবিধা কি? আমরা কি বলছিলাম? ফ্ল্যাট মেথড, ফারো মেথড, ট্রান্স মেথড এন্ড এসটিপি মেথড, এগুলো আমরা মেথড বলছিলাম, হ্যাঁ। এখন ট্রান্স মেথডের আমি আগে অসুবিধাই বলি। অসুবিধা হচ্ছে কি, ট্রান্স কি, ট্রান্স হলো নালা তৈরি করা, এবং এই নালা তৈরি করতে অনেক বেশি লেবার লাগে, এটাই হলো একটা অসুবিধা। হ্যাঁ, আর সুবিধার মধ্যে যে ক্রপ, সুগার ক্যানের প্রথম সমস্যা হলো যে ক্রপটা লজিং হয়ে যায়, হ্যাঁ হেলে পড়ে। কিন্তু যদি ট্রান্সে দেওয়া হয়, the plant gets basal anchorage, মানে which prevents the plants from lodging in early stage of growth. আর্লি স্টেজে যদি লজিং হয়ে যায় বা হেলে পড়ে, তাহলে কিন্তু সুগার রিকভারি অনেক কমে যায়। কারণ হয় কি, সাইড শুটিং হয়, দেখা যাচ্ছে নোটগুলা তোমার স্প্রাউটিং হয়, হ্যাঁ। ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ময়েশ্চার ক্যান বি রিটেইনড ইন সয়েল হুইচ হেল্পস টু বেটার জার্মিনেশন। যদি তুমি ড্রেনের মধ্যে লাগাও
তাহলে ময়েশ্চার পর্যাপ্ত পায়, জার্মিনেশনে ভালো হয়। লোকালাইজড প্লেসমেন্ট অফ ফার্টিলাইজার ইজ পসিবল। তোমার সাইড দিয়ে তুমি সার দিয়ে গেলা, লোকালাইজড প্লেসমেন্ট। অ্যাপ্লিকেশন অফ ওয়াটার, ফার্টিলাইজার, স্প্রেইং অফ কেমিক্যালস এন্ড ড্রেন আউট অফ এক্সেস ওয়াটার বিকাম ইজিয়ার। তোমার যেহেতু ড্রেন তৈরি করাই থাকলো, তুমি পানিকে ড্রেন আউট করে দিতে পারো। এবং তোমার এই যে নালাটা লম্বালম্বি হওয়াতে সুবিধা কি, তোমার এর ভিতর দিয়ে মুভ করা কিন্তু ইজি। সুগার ক্যান ফিল্ডে কিন্তু মুভ করা খুব ডিফিকাল্ট এবং খুব রিস্কি। কাজেই যখন ফার্মার মুভ করে তখন কিন্তু দুই চোখের সামনে হাতটাকে ধরে, হ্যাঁ, হাতটা আড়াআড়ি ভাবে ধরে মাথার চোখ বরাবর ধরে তারপরে কিন্তু আগায়। অর্থাৎ যদি তোমার এই পাতার যদি ঘষা লাগে তাহলে কিন্তু অনেক সময় কেটে যায়। কাজে এটাকে অ্যাভয়েড করার জন্য তারা এই কাজটি করে। নো রুট ড্যামেজ অকারিং ডিউরিং ইন্টারকালচারাল অপারেশন, মানে যেহেতু ড্রেনের মধ্যে লাগাও, ইন্টারকালচারাল অপারেশন করার সময় রুট কোনো ড্যামেজ হয় না। ইল্ড অ্যান্ড কোয়ালিটি অফ দ্য ক্রপ ইমপ্রুভস ডিউ টু অ্যাবসেন্স অফ লজিং। লজিং বা হেলে পড়া যদি প্রিভেন্ট করা যায় তাহলে তোমার ইল্ড বেড়ে যায়। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, ভেজাল অনকারে অর্থাৎ হেলে পড়বে না, ফার্টিলাইজার ইউজ করার সুবিধা, ইন্টারকালচারাল অপারেশন সুবিধা, রুট ড্যামেজ হয় না ইন্টারকালচারাল অপারেশনের সময়, এগুলো কিছু সুবিধা আছে। ইট গিভস হায়ার ইল্ড ফ্রম রেটুন ক্রপ অফ সুগার ক্যান। রেটুন ক্রপ, হ্যাঁ, স্টেম্পোরা 50% লেস। আমি সুগার ক্যান, সুগার পার্সেন্টেজ ইজ in the can become higher because its system can stay erect condition। একই কথা বারবার আসতেছে। Intercultural operation, earthing up, weeding, irrigation, drainage can be done properly। Intercultural operation গুলা ইজিলি এটাকে সম্পন্ন করা যায়। হ্যাঁ, fertilizer and water can easily be reached in the root zone of the plants because এটা কি করা যায়, localized placement করা যায়, which in turn enhance growth and increase yield। Potato, pulses, vegetables like cabbage, cauliflower, and mustard can easily be grown and intercrop with sugarcane। স্যার রেটন ক্রপ কয়বার পাওয়া সম্ভব? রেটুন ক্রপ আমাদের দেশে সাধারণত একবার করে, খুব বেশি হলে দুইবার, কিন্তু অনেক দেশ আছে যেখানে অ্যাটলিস্ট 4টা পর্যন্ত করে, যেমন মরিশাস। মরিশাস তোমরা নাম শুনছো, যে একটা দ্বীপ রাষ্ট্র। হ্যাঁ, এখানে দেখা যায় একবার রেটুন করার পরে 3 থেকে 4 বার এমনকি 5 বার পর্যন্ত তারা হারভেস্ট করে। আমি রেটুনে আসবো পরে। হ্যাঁ, এটা কি মেইনলি সুগার কেনেই প্র্যাকটিস করা হয়? হ্যাঁ, সুগার কেনে প্র্যাকটিস করা হয় রেটুনটা। কিন্তু আমাদের কিন্তু রাইসও কোনো রেটুনিং হয়, কিন্তু আমাদের প্র্যাকটিস করা হয় না, কারণ ইল্ড খুব কম হয় রাইসের ক্ষেত্রে। সুগার কেনের ক্ষেত্রে ইল্ড একটু কম হলেও রিকভারি বেশি হয়, আর বিশেষ করে ম্যানেজমেন্টের কস্টটাকে অ্যাভয়েড করা যায়। একটা বড় কস্ট হচ্ছে ম্যানেজমেন্ট, বিশেষ করে এই যে ফারো তৈরি করা বা ট্রান্স তৈরি করা কিন্তু অনেক লেবার লাগে। হ্যাঁ, সাধারণত ধরা হয় যে এক হেক্টরে 100 লেবার এরকম, এগুলো লাগানো টাকানো সবকিছু মিলে। Disadvantage of trans, trans making in this laborious job, so it is laborious method as compared to the flat and furrow method, very costly method. Plenty of labor is needed, about 100 labor is required for preparing trans for 1 hectare. Heavy manuring is needed, trans heavy spade required for making trans। তোমার এখন বাংলাদেশ সুগার ক্রপ রিসার্চ ইনস্টিটিউট কিন্তু তোমার ট্রান্সার ডেভেলপ করছে। তোমার এই যে কোদাল দিয়ে এরকম আর লাগে না, তো চালায় দিলেই দেখা যাচ্ছে যে সুন্দর করে তোমার ট্রান্স তৈরি হয়ে যাবে, নালা তৈরি হয়ে যায় একেবারেই তোমার শেপ অনুযায়ী কতটুকু দরকার। ঠিক আছে, তাহলে মোটামুটি ধারণা হয়েছে কিনা যে ট্রান্স কাকে বলে, সুবিধা অসুবিধা, ট্রান্সের মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কি, মানে দৈর্ঘ্য তো না আর কি, একটার থেকে একটা ডিস্টেন্স কতটুকু। আপার পোর্শনে দেখা যাবে যে 25 থেকে 30 থেকে 35 সেন্টিমিটার তোমার ওপেনিংটা থাকবে, বেজে থাকবে হলো 25 থেকে 30 সেন্টিমিটার, বেসটা 5 থেকে 7 সেন্টিমিটার ঝুরঝুরা করা হয়। এবং তার মধ্যে বিভিন্ন মেথডে, যেমন সিঙ্গেল মেথড, ডাবল মেথড, 1.5 মেথড বা ডেরা মেথড, তারপর জিগজ্যাগ মেথডে এই ট্রান্সের ভিতরে সেটগুলোকে প্লেস করা হয়। ঠিক আছে, এখন আমরা প্লান্টিং মেটেরিয়াল কি কি আছে, প্লান্টিং মেটেরিয়াল অফ স্যার ডেরা মেথডটাকে আরেকবার বলা যাবে? হ্যাঁ, বলা যাবে, অবশ্যই বলা যাবে। ডেরা মেথডটা হচ্ছে কি, মনে করো তুমি একটার পর একটা সেট ফেললা, কে যেন জিজ্ঞেস করলা যে উইদাউট গ্যাপটা কি জিনিস। মনে করো উইদাউট গ্যাপে তুমি ফেললা, একটার সাথে একটা লাগায় তুমি সেট ফেলে গেলা। মনে করো যে 3টা করে
নোট সহ সেট ফেলে গেছো, ঠিক আছে? এখন তুমি আর একটা করে সেট এমন ভাবে ফেলবা যে যাতে দুইটা ওই আগে যে ফেলছো সেট দুটা ওই দুটার অর্ধেক অর্ধেক কভার করে। বুঝতে পারছো? আগে তুমি সেট ফেলে গেলে একটার পর একটা, একটার মাথায় মানে মাথায়। কিভাবে অর্ধেক অর্ধেক কভার করবে? হ্যাঁ, তারপরে তুমি এমন ভাবে সেটটাকে ফেললা, স্যার এটা তোমার কি ওই কোনো আগে যে সেট ফেলে ছবি গেছো দেখানো যায় না তার ডেটাটার? হ্যাঁ মানে এটার স্যার, হাফ বোঝা কভার যাচ্ছে করবে, এটার না। হাফ কভার করবে। এই জন্য এটাকে বলা হয় 1.5 মেথড, ঠিক আছে? স্যার ডেরা মেথডটা কি ডাবল রো মেথডে না করতেছি না, আমরা? ডাবল রো মেথড না, এটা 1.5 মেথড। ডাবল রো আচ্ছা। মেথড হচ্ছে 2 মেথড তুমি বলতে পারো, হুম। ঠিক আছে? হ্যাঁ, এটা আসলে তোমাদের যখন প্র্যাকটিক্যাল করানো হবে না, এটা প্র্যাকটিক্যালও আছে তোমাদের, তখন আরো একটু ক্লিয়ার হবে বিষয়টা, ঠিক আছে? এখন প্লান্টিং ম্যাটেরিয়াল অফ সুগার ক্যান, কি কি প্লান্টিং ম্যাটেরিয়াল আছে? যেমন সুগার ক্যান সেটস, সেটস বলতে তোমার জেনারেলি 3 বার্ড সেটস আর ইউজড ফর সুগার ক্যান। 3টা করে বার্ড থাকবে, অর্থাৎ দুটা তোমার ইন্টারনোড থাকবে, হ্যাঁ ইন্টারনোড থাকবে। সেটলিং, সেটলিং ক্যান বি রেজড আইদার ইন নার্সারি বেড অর ইন পলিব্যাগ। হ্যাঁ, পলিব্যাগে যেটা করা হয় এটাকে লাগানো হয় স্টিভি। বার্ড চিপ, আমরা যে বার্ড দেখি না স্প্রাউটেড ছোট ছোট বার্ড, মানে আমরা নোট আমরা সুগার ক্যান যখন খাই দেখবা যে বড় চোখ যেটাকে বলি আমরা, এটাকে বার্ড বলে। তারপর একটা হলো রাইনোগান শুট, রাইনোগান শুট বলে দ্য টপ অফ দ্য ক্যান ইজ কাট অফ which results auxiliary bird begin to sprout। হ্যাঁ, রাইনোগান শুট অর্থাৎ তোমার গাছের একটা মাথা কেটে দিলাম, কেটে দিলে ওখান থেকে যে শুটিং হবে এটাকে রাইনোগান শুট বলে। ওটার যদি আবার মাথা কেটে দাও তাহলে এক ক্লাস্টারিং হবে শুটের, এটাকে বলা হয় ল্যাটারাল শুট। হ্যাঁ, তারপরে প্লান্টলেটস রেজড বাই টিস্যু কালচার টেকনিক, এটা কিন্তু আমি পরীক্ষাতে দিছি কয়েকবার আর কি ক্লাস টেস্টে। প্লান্টিং ম্যাটেরিয়াল অফ সুগার ক্যান, যেমন সুগার ক্যান সেট, সেটলিং, বার্ড চিপ, রাইনোগান শুট, ল্যাটারাল শুট এন্ড প্লান্টলেট রেজড বাই টিস্যু কালচার টেকনিক। টিস্যু কালচারের মাধ্যমে তোমাদের যারা বায়োটেকনোলজি নিচে মানে অপশনাল সাবজেক্ট নেওয়া অনেক সময়, তারা টিস্যু কালচার সম্পর্কে জানো যে মিডিয়া তৈরি করে মিডিয়াতে এক্সপ্লান্ট ইউজ করা হয়। হ্যাঁ, কত তোমার পার্ট ইউজ করা হয়, সেটা ক্যালাস হয়, ক্যালাস থেকে তোমার শুট গ্রো করে, শুট থেকে রুটিং মিডিয়া দিলে রুট হয় এবং এটাকে পরে তোমার সয়েলে ট্রান্সফার করে হার্ডেনিং করা হয়, এটাকে বলা হয় প্লান্টলেট রেজড বাই টিস্যু কালচার টেকনিক। হ্যাঁ, এখন ল্যাটারালটা কি? ল্যাটারাল শুট? হ্যাঁ, ল্যাটারাল আমি ছবি দেখাবো তোমাদের। তারপরে ল্যাটারাল হচ্ছে তোমার মাথা কেটে দিলা, ওখান থেকে শুটিং হলো, ওইটা আবার মাথা কেটে দিলা, তখন এই যে ক্লাস্টারিং হবে, এটাকে বলা হয় ল্যাটারাল শুট। আমি ছবি দেখাবো তোমাদের। পলিথিন ব্যাগে সেটলিংস কিভাবে রেজ করে? তোমার এই যে আমরা ইয়ে করি না, আমি ছবি দেখাবো তোমাদের একটু পরে আসতেছি আমি। সেটা হলো যে আমরা যে নার্সারি বেডে নার্সারিতে ইয়ে করি না, চারা তৈরি করি না, গাছের চারা। জি স্যার। ঠিক আছে, গাছের চারা, মনে করো আমি কাঁঠাল গাছের চারা তৈরি করতেছি, তাহলে পলি ব্যাগের মধ্যে মাটি ভরায় ওর মধ্যে কাঁঠালের বীজ দিয়ে দিলাম, তাই না? বীজ দিয়ে দিলাম। আর এখানে করা হয় কি, ওয়ান আইড বার্ড, মানে এই সেটটাকে ছোট ছোট করে কাটা হয়, ও ঠিক আছে স্যার। তাহলে চোখগুলো নেওয়া হয় আর কি, জাস্ট নোটটা নেওয়া হয়। একটা নোট নেওয়া হয়, অনেক সময় দুটো নেওয়া হয়, সাধারণত একটা নোট ইউজ করা হয়। ওইটা তোমার পলি ব্যাগের মধ্যে ওই মাটির মধ্যে ঢুকে দেওয়া হয়। ছবি আছে। ফিল্ডে করলে তো এগুলো সাইজ তো একটু লম্বা হয়। না, ফিল্ডে না, এটা তোমার নার্সারি বেডে করে নেওয়া হয়। নার্সারির জন্য তো স্যার ওয়ান বার্ড এবং সাইজ ছোট ছোট সেগমেন্টে করা হয়। হ্যাঁ, করা হয় এবং ওটা পলি ব্যাগে ঢুকে রাখা হয়। এটা সুবিধা কি আমি পরে আসতেছি। সুবিধা হলো যদি মেইন ফিল্ড যদি অকুপাইড থাকে অন্য ক্রপ দ্বারা, আমরা তো সাধারণত বললাম যে নভেম্বর ডিসেম্বর, হ্যাঁ ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে ওই সময় জমিতে ইয়ে রয়ে গেছে, আলাদাভাবে প্রিপারেশন করা হয়, তখন এটাকে মার্চের দিকে তোমার লাগাতে পারে। আমি আসতেছি, পরে আসবো এই জিনিসগুলোতে। হ্যাঁ, তারপরে ব্যাক সিডলিং রেট, আমরা সিডলিং গুলা করা যায়, ব্যাক সিডলিং, বেড সিডলিং, রাইনোগান সিডলিং, ল্যাটারাল শুট সিডলিং, বার্ড চিপ সিডলিং এন্ড স্টকলেস সিডলিং। হ্যাঁ, এখন এই যে বার্ড, তোমরা ছবি দেখা যাচ্ছে কিনা? জি স্যার, দেখা যাচ্ছে। এখন দেখো তুমি ক্লিয়ার হবে। আমি বলতেছিলাম যে 3 বার্ডের সেট, মানে তুমি দেখো যে 3টা চোখ আছে উপরের সেট গুলাতে, নিচে 2 বার্ডের সেট আর সিঙ্গেল হচ্ছে 1 বার্ডের সেট। এই যে 1 বার্ডের সেট গুলা সাধারণত তোমার পলিব্যাগের মধ্যে দেওয়া হয়, 1 বার্ডের সেট।
ঠিক আছে, ওখান থেকে চারা গজায় এবং ওটাকে এই ওয়াটারিং ক্যান দিয়ে ইয়ে করে করা হয়। হ্যাঁ, স্যার এর আগের স্লাইডটা একটু বোঝাতেন তো স্যার। এটা বেড সেটলিং, এটা হচ্ছে বিভিন্ন সেটলিং আর কি, যেটা যে ব্যাগের মধ্যে যেটা করা হয় ওটাকে ব্যাগ সেটলিং বলা হয়। বেডে করা হয়, বেডে করা হয় কি আমরা যেমন সিট বেড তৈরি করি না, ওই সিট বেডের মধ্যে এই যে মনে করো যে 3-eyed বার্ড আছে, ওগুলো খেলা আমি দেখাচ্ছি, ছবি আছে পরে, খেলায় রেখে উপরে হয়তো হালকা মাটি দিয়ে ওর উপরে তোমার হট দিয়ে রাখা হয়, তখন ওখানে জার্মিনেট করে। হ্যাঁ, এটা কি পরে ট্রান্সপ্লান্ট করা হয় নাকি? হ্যাঁ, পরে ট্রান্সপ্লান্ট ওখান থেকে নিয়ে তোমার মেইন ফিল্ডে দিয়ে দেওয়া হয়। রাইনোগান সিডলিং, ল্যাটারাল বার্ড সিপ, স্টকলেস সিডলিংও আছে, আমি দেখাবো। সেটা হলো যে তোমার ওই সিডলিং গুলাকে দেখা যায় যে হরমোন ট্রিটমেন্ট করা হয়। আসতেছে এখন, এই যে দেখো তোমার বেড সিডলিং কিভাবে করে। তোমার সেট গুলাকে এই যে সিড বেডের মতো এখানে করে ঘন করে লাগায় তার মধ্যে তোমার মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে হালকা করে, অথবা অনেক সময় ওই যে খড়কুটো দিয়ে ঢেকে দেওয়া হয় এবং ওয়াটারিং করা হয়। এই যে দেখো ছবি দেখা যাচ্ছে সেটলিং, এটা হলো বেড সেটলিং, বোঝা গেছে? ইয়েস স্যার। স্যার 1 বার্ডের 2 বার্ডের যে ওইটার ক্ষেত্রে স্যার কিভাবে বুঝবো যে কোন পাশটা সয়েলে যাবে আর কোনটা উপরের দিকে থাকবে? ওই সয়েলে পুরাটাই দিতে হবে, ঠিক আছে? মাথাটা একটু বের করে রাখতে পারো, তোমার বারটা তো নিচে দিতে হবে, বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, যে এখন দেখো তুমি এখানে এই যে বলছিলা পলিব্যাগে কিভাবে করে, এই দেখো পলিব্যাগে ইয়ে করে ওই যে 1-eyed বার্ডের তোমাকে সয়েলে ঢুকে দেওয়া হয়েছে, পরে ওখান থেকে চারা তৈরি হয়েছে, ঠিক আছে? এখন এখানে অনেক সময় বার্ড চিপও দেওয়া হয়, আমরা কি দেখছিলাম বার্ড চিপ, আবার 1-eyed বার্ডও দেওয়া হয়। আমি পরের ছবিতে আসি, তাহলে তোমাদের আরো ক্লিয়ার হবে, পরে কয়েকটা ছবি আছে। এইটা দেখো রাইনোগান, যে মাথা কেটে দেওয়া হয়েছে, ওখান থেকে তোমার শুটিং হয়েছে, রাইনোগান বলা হয় এটাকে। এটা হচ্ছে ল্যাটারাল শুট, হ্যাঁ, ক্লাস্টারিং হচ্ছে, ওটা মাথা আবার কেটে দেওয়া হয়েছে, ওইটা কেটে দিলে ক্লাস্টারিং হচ্ছে, এটাকে বলা হয় ল্যাটারাল শুট টেকনিক। এখন দেখো যে বার্ড সিট, ল্যাটারাল শুট, স্যার ল্যাটারাল যে শুট গুলো হচ্ছে ওগুলো প্রত্যেকটা শুট মানে প্রত্যেকটা কি এক একটা করে, না ওই পুরো ক্লাস্টারটা একটা? না না, ওটা পুরো প্রত্যেকটা একটা করে, ওটা সেপারেট করে তখন করা হয় কি, অনেক সময় হরমোন ট্রিটমেন্ট করে তোমার জমিতে দেওয়া হয়, ওভারনাইট ভিজিয়ে রাখা হয়, হ্যাঁ, রুটিং হরমোনকে। এখন এই যে দেখো একটা আছে বার্ড চিপ কাটার। স্যার রাইনোগান আর ল্যাটারালটার মধ্যে ডিফারেন্সটা? রাইনোগান মাথা কেটে দিলে যেটা হয়ে যাচ্ছে আর কি শুট, হ্যাঁ, ওটা আবার যদি কাটো তখন এই ল্যাটারাল ইয়ে বের হয়ে যাবে, অনেকগুলো ক্লাস্টারিং হবে তখন, ঠিক আছে? 2 বার কাটতে হবে? হ্যাঁ, এটা দেখো বার্ড চিপ কাটার, শুধু বার্ডটাকে আমরা কেটে নিচ্ছি, বাকি পার্টটা গুড় বা চিনি হিসেবে, মানে চিনির জন্য ব্যবহার করা যেতে পারে, গুড়ের জন্য সাধারণত ব্যবহার করা হয়। বার্ড চিপ কাটার ডেভেলপ করছে, ওই চাপ দিয়ে শুধু বার্ডটাকে নেওয়া হয় এবং এই বার্ডটাকে পলিব্যাগে দেওয়া হয়। বাম পাশে দেখো ছবিগুলোতে, হ্যাঁ, এইটা হলো তোমার স্টকলেস ইয়া, যেটা আমি বললাম। এই যে তোমার যে মনে করো বাকেটের মধ্যে পানি দিয়ে হরমোন ট্রিটমেন্ট করা, এনে দেওয়া হয়, হ্যাঁ, রুটিং হরমোন, তখন রুট ডেভেলপ করে এবং এটাকে তখন জমিতে লাগানো হয়। এখন এই যে স্পেসড ট্রান্সপ্লান্টিং মেথড, আমি শুধু আজকে এই পর্যন্ত স্পেস ট্রান্সপ্লান্টিং মেথড এটা একটু বলে রাখবো। স্পেস ট্রান্সপ্লান্টিং মেথড বলতে of sugarcane is an improved method of sugarcane cultivation. This is new technology recommended by BSRI. এখন আর নিউ নাই, এটা অনেক দিনে হয়ে গেছে। Instead of direct planting of sugarcane sets, seedlings are raised in the small polybag বা seedling. The seedling বা seedlings যেটাই বলো are then transplanted in the main field with a view to have desired number of sugarcane plants for a particular area. একটা পার্টিকুলার এরিয়ার জন্য এটা তোমার মনে করো কোন এটা ইউজ করা হয় আর কি, বিশেষ করে জমি যদি অকুপাইড থাকে সেক্ষেত্রে সুবিধা, এক্ষেত্রে অনেক সুবিধা আছে। তুমি চারাগুলোকে বাছাই করে জমিতে লাগাতে পারো, কোনো চারা মানে গ্যাপ ফিলিং এর প্রয়োজন হয় না। তারপরে তোমার ওগুলোই আছে পরে এসটিপি মেথডের সুবিধা, যেগুলা সেভিং নিউলি 4 টন অফ সিড ক্যান পার হেক্টর। আমরা যদি 3 বার্ডেড ইউজ করি, হ্যাঁ, সেট, তাহলে দেখা যায় যে 4-5 টন পর্যন্ত তোমার 5-6 টন পর্যন্ত ইয়ে লেগে যায় পার হেক্টরে
সেট লাগে যায় শুধুমাত্র সিড হিসেবেই। এখানে শুধুমাত্র যেহেতু একটা করে নোড ইউজ হচ্ছে 4 টনের পরিমাণ সেভ তোমার সিড হয়, সেভ হয়, যেটা তোমার গুড় হিসেবে ব্যবহার করা যেতে পারে। Seedlings can be transplanted maintaining a certain distance. That's why no gaps remain in the field. আমরা নির্দিষ্ট দূরে দূরে লাগাচ্ছি এবং হেলদি চারা আমরা লাগাচ্ছি। Early planting is possible when the main field is occupied by wheat or other winter crops. মনে করো জমিতে গম আছে, কিন্তু সেক্ষেত্রে তুমি চারাটা অন্যখানে তৈরি করে নিলা, তাহলে কি হচ্ছে, আর্লি প্ল্যান্টিংটাই ইনশিওর হয়ে গেল। তুমি চারাটাকে 3 মাসের চারা এখানে যদি আনিয়ে লাগাই দাও বা 2.5 মাসের চারা আনিয়ে লাগাই দাও, ঠিক আছে? তোমরা কি লিংকটাতে কাজ করতে পারছো কিনা? জি স্যার। জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ বলো প্লিজ। স্যার ওই ডেরা মেথডটা যখন বলছিলেন তখন স্যার একটু নেট প্রবলেম হয়েছিল, স্যার একটু আরেকবার বলা যাবে? আচ্ছা, দেরা কালকে এটা সমাধান কালকের ক্লাসে, পরের ক্লাসে করে দেবো, ঠিক আছে? আচ্ছা স্যার। ঠিক আছে। দেরা হলো কি লম্বা করে থাকে, এটা ওই প্রসঙ্গে আজকে আর না যাই, আমরা একটু প্রসিড করি, ঠিক আছে? তুমি পরের ক্লাসে মনে করো আবার। Dera method, healthy seedlings can be transplanted and that's why 20 to 25% more yield can be obtained than other local method. এটা মোট কথা হলো এখানে তোমার পপুলেশনকে এনশিওর করা যাচ্ছে। অন্যান্য মেথডে যেমন তোমার জার্মিনেশন ফেলিওর হলে পপুলেশন ঠিক থাকতেছে না, হয়তো আবার নতুন করে চারা দিই, এখানে তোমার চারার মারা যাওয়ার কোনো পসিবিলিটি নাই, কেননা তুমি একটা এস্টাবলিশ চারাইকে জমিতে দিচ্ছ। The seedlings can be transplanted directly in the field without disturbing the contents of polybag, and any result normal growth and development of seedling continues immediately after transplantation. এগুলো হচ্ছে অ্যাডভান্টেজ। The seeds are transplanted in optimum condition, germination percentage is higher. এটা higher stock population exceeding 1.2 lakh cans per hectare, uniform crop stand, এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তোমার যেহেতু একই বয়সে চারা লাগাচ্ছ, হ্যাঁ, তাহলে এটা ক্রপটা ইউনিফর্ম হবে। হ্যাঁ, রিডিউসড লজিং অফ ক্যান লজিং কম হয়, লোয়ার ইনসিডেন্স অফ পেস্ট এন্ড ডিজিজেস, এটা ক্লিন কাল্টিভেশন হয়। দ্য অ্যাভারেজ yield is much higher than conventional technique. The average yield is higher than the conventional technique. কেন অসুবিধা হলো, কিছু অসুবিধাও আছে ট্রান্স মেথডের। তো আজকে আমরা এই পর্যন্ত থাকি, আমরা আগামী ক্লাসে ডিফারেন্স বিটুইন ট্রান্স এন্ড এসটিপি মেথড আমরা এটি ইয়ে করে পরে আমরা প্রসিড করব। তাহলে এই যে এসটিপি মেথডের যে সুবিধা হলো যে তোমার সিড কম লাগবে, পপুলেশনকে এনশিওর করতে পারছো, লজিং কম হবে এবং এটা প্রপার ক্রপ স্ট্যান্ড হয়, অর্থাৎ একই রকম তোমার গাছের ইয়া হয় এবং ইল বেশি হয়, ঠিক আছে? অসুবিধার মধ্যে এটা একটা ঝামেলাপূর্ণ কাজ অবশ্যই, যে তোমার এই পলিব্যাগে চারা তৈরি করো, লেবার লাগবে। হ্যাঁ, আমরা নেক্সট ক্লাসে বাকি কথা বলবো, ঠিক আছে? আমার একটা ক্লাস আছে এখন এই মুহূর্তেই, আসলে অন্য একটা গ্রুপের সঙ্গে। তা আমরা যেটুকু পড়লাম আর কি, যে বাংলাদেশের সুগার রিকোয়ারমেন্ট কেমন, হ্যাঁ, তারপর সুগার ক্যানের পসিবিলিটি কেমন, তারপরে সমস্যা কি কি, এবং আমরা এই যে সুগার ক্যান কত পার্সেন্ট কভার করে ওয়ার্ল্ড সুগারের, আর সুগার বিট কতটুকু কভার করে, ঠিক আছে? তারপরে সুগার ক্যানের ক্লাইমেটিক রিকোয়ারমেন্টটা কেমন, সয়েল রিকোয়ারমেন্ট কেমন, প্লান্টিং মেথড কি কি আছে, হ্যাঁ, প্লান্টিং মেটেরিয়াল কি কি আছে, হ্যাঁ, তারপরে ট্রান্স মেথড কি, হ্যাঁ, প্লান্টিং মেথডের মধ্যে ট্রান্স মেথডের সুবিধা অসুবিধা, এবং এসটিপি মেথড কি, এসটিপি মেথডের সুবিধা কি, ঠিক আছে? কারো কোনো কোশ্চেন আছে কিনা এই পর্যন্ত? পুশিং টু মার্জিনাল ল্যান্ড একটা কথা ছিল। পুশিং টু, এই তো এখন তো ফার্মাররা আমাদের মার্জিনাল ফার্মাররা হয়ে গেছে, বুঝছো? কারণ হচ্ছে কি, ফার্মার হয়ে যাওয়াতে দেখা যায় ক্যান আর কেউ করতে চাচ্ছে না, তোমার জমি অল্প, ঠিক আছে? মার্জিনাল ল্যান্ড দিয়ে কি বোঝায় স্যার?
মার্জিনাল তোমার হচ্ছে মার্জিনাল ফার্মার বলে না, তোমার হচ্ছে যে প্রান্তিক চাষি যেটা, এটা যারা প্রফেশনাল না এরকম। মার্জিনাল প্রান্তিক চাষি মানে স্যার নিজেদের নিজস্ব জমি নেই, অন্যের জমি করে এরকম? হ্যাঁ, প্রান্তিক চাষি মার্জিনাল মানে তোমার আমাদের দেশের কি তোমার ফার্মিং সিস্টেমে যেটা যে লোয়ার মানে স্মল ফার্মার আর কি, হ্যাঁ, তাদের জমি আছে এক খণ্ড, তোমার সেখানে দেখা যাচ্ছে যে তোমার ক্যান করবে না তোমার ক্রপ করবে, ওই কি বলে সিড ক্রপ করবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, আজকে পর্যন্তই, নেক্সট ক্লাসে আবার কথা বলবো আমরা। হ্যাঁ, সরি আমার আর একটা ক্লাস আছে এখন, এই যে এখনই শুরু হবে আর কি। তো ঠিক আছে, তোমরা ভালো থাকো। হ্যালো, জি স্যার। জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।